আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের যে প্রিন্সিপালস অফ ফিন্যান্স সাবজেক্টের যে চলমান চ্যাপ্টার শর্ট টার্ম ফাইন্যান্স এটার দ্বিতীয় ক্লাস, এবং আমরা কিন্তু অফিসিয়ালি ম্যাথ সলিউশনে ঢুকে গেছি, যার কারণে এখন থেকে লাগাতার শুধুমাত্র ম্যাথ সলিউশনই হবে। তো আজকে বেসিক্যালি যে ম্যাথটা আমি সিলেক্ট করছি সলিউশন করার জন্য সেটা হচ্ছে এনইউ বিবি অনার্স ফার্স্ট ইয়ার 2007 সালে আসা একটি ম্যাথ। এখন আমাদের হচ্ছে যেহেতু লাস্ট ক্লাসে আমরা অলরেডি একটা প্রবলেম সলভ করছি, এটা হচ্ছে আমাদের জন্য প্রবলেম 2। আচ্ছা, এগুলো কিন্তু সবগুলাই হচ্ছে আমাদের পার্ট বি এর ম্যাথ। ওকে, আচ্ছা তাহলে শুরু করা যাক। দেখেন, লেট মনে করি এ বিজনেসম্যান একজন ব্যবসায়ী হ্যাজ পারচেসড ক্রয় করছেন সাম গুডস কিছু পণ্য এট এ টার্ম অফ 3/10 নেট 30। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে একজন ব্যবসায়ী কিছু পণ্য ক্রয় করছেন এবং ওই ক্রয়ের পরেই কিন্তু ঠিক একটা কি দেওয়া আছে, টার্ম বা শর্ত দেওয়া আছে। এখন স্যার শর্ত কখন দেওয়া থাকে? শর্ত দেওয়া থাকে শুধুমাত্র তখন যখন লেনদেনটা ধারে হয়। তো এর পরবর্তীতে আমাদেরকে বের করতে বলছে ডিটারমাইন, নির্ণয় করেন দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট। আমাদেরকে কি নির্ণয় করতে বলা হয়েছে? দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট ইন দিস টার্ম। এই শর্তটার কস্ট অফ ট্রেড ক্রেডিট আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে ইফ, যদি দ্য পারচেসার মানে ক্রেতা যিনি আছেন তিনি যদি ডাজ নট অ্যাকসেপ্ট গ্রহণ না করেন দ্য ক্যাশ ডিসকাউন্ট, অর্থাৎ নগদ বাট্টার যে সুযোগ সেটা যদি ওই ব্যবসায়ীটা গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে ওনাকে কত পার্সেন্ট এক্সট্রা ব্যয় বহন করতে হবে, এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলছে। যারা আগের ক্লাসটা দেখেন, আমি একটু আপনাদেরকে কাইন্ডলি অনুরোধ করব যেন আপনারা আগের ক্লাসটা দেখে আসেন, কারণ অলরেডি কিন্তু ইতোমধ্যে আমি আপনাদেরকে বলছি আমাদেরকে শুধুমাত্র কি করতে বলছে, আমাদেরকে বলছে দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট করার জন্য। আমাদেরকে কিন্তু স্যার নির্দিষ্ট করে অ্যাপিয়ার কিংবা ইআইআর কিছুই বলে নাই। তো যখন আমাদেরকে পরীক্ষার হলে এইভাবে দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট করতে বলবে শুধুমাত্র, তখন অ্যালজেব্রিকম্যানের নিয়ম অনুসারে আমি আপনাদেরকে বলছিলাম অ্যাপিয়ার এবং ইআইআর দুইটা জিনিসে আমাদেরকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখন আমি কিন্তু আপনাদেরকে লাস্ট ক্লাসে কস্ট অফ ট্রেড ক্রেডিটের দুইটা ফর্মুলা দিয়েছিলাম, একটা হচ্ছে অ্যাপিয়ার, একটা হচ্ছে ইআইআর। ওই দুইটা ফর্মুলা দিয়েই হচ্ছে আসলে এই ম্যাথটা সলিউশন করতে হবে। তো সলিউশনে যাওয়া যাক। প্রথমে আমরা সবাই জানি অ্যাপিয়ারের ফর্মুলাটা হচ্ছে অ্যাপিয়ার ইজ ইকুয়াল টু উপরে সিডিআর, নিচে হচ্ছে 100 মাইনাস সিডিআর ইনটু 360 divided by CP minus DP into 100। আচ্ছা, তো আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে কিন্তু আসলে একটা শর্টকাট টেকনিক আসলে আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে এই যে একটা কন্ডিশন, আমি কন্ডিশনটা একটু এদিকে লিখতেছি আমাদের সুবিধার্থে, 3/10 নেট 30। এটাই কিন্তু বেসিক্যালি আসলে আমাদের মেইন ম্যাথ করার জিনিস আর কি। তো আমি বলছিলাম এখানে সবার ছোট যে আছে 3, এই 3টাই হচ্ছে সিডিআর এর মান, এবং পরবর্তীতে আমি বলছিলাম তারপরে যেটা থাকে 10 মানে 3 এর ঠিক বড়, সেটা হচ্ছে ডিপি এর মান, এবং হচ্ছে নেট 30 যেটা থাকে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সিপি এর মান। এবার আমরা মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশনটা করে ফেলার চেষ্টা করব। আচ্ছা, সর্বপ্রথম আছে সিডিআর। তো সিডিআর এর মানটা আমরা পাইছি হচ্ছে 3, আর নিচে আছে 100 মাইনাস 3 ইনটু 360
উপরে বসে যাবে। আর সিপি যেটা, সিপির মান পাইছি হচ্ছে আমরা 30 মাইনাস আবার আছে ডিপি, এই ডিপির মান পাইছি আমরা 10, তাহলে ইনটু 100। আচ্ছা, এরপরে যদি খেয়াল করি 3 তো বসে যাবে, আর 100 থেকে 3 মাইনাস করলে হচ্ছে 97 ইনটু এখানে আছে 360, আর এখানে 30 থেকে 10 মাইনাস করলে হচ্ছে 20 ইনটু 100। আচ্ছা, তো এবার একটু ক্যালকুলেশনের সাহায্য নিতে হবে আমাদের। আচ্ছা, তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এখানে প্রথম যে ভাগের কাজটা আছে অর্থাৎ 3 ভাগ 97, এটা যদি আমরা করি, আমি আপনাদেরকে লাস্ট ক্লাসেই বলেছিলাম সেটা হচ্ছে এরকম ভাগ করার পরে যে মানটা আসবে ওইটা যেন আমরা পুরোটাই নিই। আচ্ছা, এরপর ইনটু দিলাম 360 কে এবার 20 দিয়ে ভাগ করতে হবে, 360 ভাগ 20, তো আমাদের উত্তরটা আসতেছে হচ্ছে 18, এরপর আবার ইনটু 100। তো এবার আমাদের ফাইনাল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে 0.030927835 এটার সাথে আমরা 18 এবং তারপর 100 কে আমরা গুণ করব। 0.030927835 ইনটু 18 ইনটু 100। স্যার, আমাদের যে মানটা আসতেছে সেটা হচ্ছে 55.67%, এবং আমি কিন্তু আপনাদেরকে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে লাস্টে যে ফাইনাল আনসারটা আসবে সেটার বেলায় কয় ঘর নেবেন, 2 ঘর নেবেন, এবং নীল কালি দিয়ে লাস্টের ফাইনাল আনসারটাকে বক্স করে দিবেন যাতে হচ্ছে স্যারের বুঝতে সুবিধা হয় যে আসলে এতগুলো লাইনের মধ্যে এটাই হচ্ছে ফাইনাল আনসার। আর ক্যালকুলেশন গুলা যখন আমি করব আমার সাথে সাথেই কিন্তু আপনারা কাইন্ডলি ক্যালকুলেশন গুলো করবেন যাতে আপনাদের কোনো প্রবলেম থাকলে ওইটাও বের হয়ে আসে। এবার আমরা চলে যাচ্ছি ইআইআর এ। তো এখানে এবার অ্যাপিয়ার যেহেতু আমাদের ইতিমধ্যে আমরা করে ফেলেছি এবং অ্যাপিয়ার এর আনসারটা আসছে 55.67%। এখন স্যার আমাদের কাজ হচ্ছে কি করা, ইআইআর করা। এখন স্যার ইআইআর এর ফর্মুলাটা খেয়াল করেন যেটা আমি আপনাদেরকে গত ক্লাসে দিয়েছিলাম। ইআইআর এর ফর্মুলাটা হচ্ছে ব্র্যাকেট শুরু 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 ব্র্যাকেট শেষ ইনটু 100। এটাই হচ্ছে স্যার আমাদের ইআইআর এর ফর্মুলা। এখন স্যার আমি কিন্তু আপনাদেরকে লাস্ট ক্লাসেই বলেছিলাম যে আপনারা কিন্তু এখানে আই এবং এন এই দুইটা জিনিসের মান কিন্তু আরো নির্দিষ্ট দুইটা ফর্মুলা দিয়ে আপনাদের কি করতে হবে, একটু কষ্ট করে বের করে নিতে হবে। সেটা হচ্ছে কি, আই এর ফর্মুলাটা হচ্ছে সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর। তো স্যার সিডিআর কত, আমরা তো স্যার কিছুক্ষণ আগে কিন্তু করে আসছি যে সিডিআর এর মান হচ্ছে 3। তো স্যার 3 দিলাম, 100 মাইনাস 3, তাহলে 3/97 হয়। স্যার কিছু কি মনে পড়ে? হ্যাঁ স্যার অবশ্যই মনে পড়ে। কি মনে পড়ে? কিছুক্ষণ আগে আপনি যদি একটু খেয়াল করেন সেটা হচ্ছে 3/97, এটা কিন্তু আমরা বের করেছিলাম। আমরা কি বের করেছিলাম? একটা আনসার আমরা বের করেছিলাম 3/97 এর অ্যাপিয়ার করার সময়। সেই আনসারটা কি ছিল? আনসারটা ছিল 0.03092785। এটাই ছিল হচ্ছে সেই আনসারটা, আমাদের কাঙ্ক্ষিত আনসার। এর পরবর্তীতে হচ্ছে স্যার আমরা কি শুধু আয়ের মানটা বের করে নিব? না স্যার, আমাদের এরপর কি বের করতে হবে? আমাদের স্যার এরপর n এর মানটাও বের করে নিতে আসলে হবে। তো n এর মানটা হচ্ছে স্যার আসলে 360
ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি। স্যার এই অংশটা দেখে কি কিছু মনে পড়ে? হ্যাঁ স্যার, কিছুক্ষণ আগেই অ্যাপিয়ারেও কিন্তু আমরা সেম একটা অংশ করেছিলাম। তাহলে স্যার 360 তো বসে যাবে। তো এর পরবর্তীতে সিপি হচ্ছে কিন্তু আমাদের সিপি হচ্ছে এই যে লাস্টেরটা অলওয়েজ সিপি আর মাঝখানেরটা অলওয়েজ ডিপি। তাহলে আমরা সিপি পেলাম হচ্ছে 30 মাইনাস এবং ডিপি পেলাম হচ্ছে 10। তাহলে 360 ডিভাইডেড বাই 20, কিছুক্ষণ আগে আমরা করেছিলাম 18। তাহলে স্যার আমরা এখন আই এর মানও পেয়ে গেছি এবং এন এর মানও পেয়ে গেলাম। সেই সুবাদে স্যার এখন আমাদের কাজটা হবে ব্রেকেট শুরু 1 প্লাস আই এর মান যেটা আমরা পেয়েছি সেটা বরাবর এখানে বসাই দিব 0.03092783 এরপর ব্রেকেটটা শেষ করব এবং স্যার এন এর মানও কিন্তু আমরা ইতিমধ্যে বের করছি। কত বের করছি স্যার? 18। তাহলে স্যার আমাদের এখন কাজটা হচ্ছে এই যে এন এর মানে আমাদের 18 দেওয়া, এরপর -1 যথারীতি বসে যাবে এবং ব্রেকেট শেষ করে ইনটু 100 আমরা দিব। এই যে এখানে যে ব্রেকেট সহ পাওয়ার পর্যন্ত যে কাজটা, এটা কিন্তু আমি আপনাদেরকে গত ক্লাসে বিস্তারিত ক্যালকুলেটর সহ দেখাই কিন্তু আমি বুঝাই দিছিলাম। তো সেক্ষেত্রে আপনাদের একটু কষ্ট করে পিছনের ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখে আসলে এটা কিন্তু খুব সহজেই পারা যাবে। আমি তারপরে আরেকবার বলে দিচ্ছি। দেখেন, প্রথমেই ক্যালকুলেটরে ব্রেকেটটা শুরু করবেন। ঠিক আছে, শুরু করলাম, এরপর 1 দিবেন, দিলাম, প্লাস দিয়ে পুরো মানটা বসিয়ে ব্রেকেটটাকে শেষ করবেন। 1 দেওয়ার পরে প্লাস দিয়ে পুরো মান মানে 0.030927835 পুরো মানটা বসালাম এবং ব্রেকেট শেষ করলাম আর টু দি পাওয়ার 18টা আসলে দিলাম। দেওয়ার পরে যে আনসারটা আসছে সেটা হচ্ছে 1.730249701 মাইনাস 1 এবং ইনটু 100। আচ্ছা, তো স্যার এবার এখানে এটা থেকে আমাদের কিন্তু 1 কে কি করতে হবে? মাইনাস করতে হবে। আচ্ছা, যে মানটা ক্যালকুলেটরে আছে সেখান থেকে আমরা -1 দিলাম, তাহলে দাঁড়াচ্ছে 0.7302497। স্যার এর পরবর্তীতে পাশে কিন্তু একটা কি দেওয়া আছে? ইনটু 100। তাহলে স্যার আমরা এখন যদি এই যে আনসারটা অর্থাৎ 0.7302497 এই আনসারটাকে যদি আমরা এখন 100 দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে 73.02%। স্যার এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই ইআইআর। আমরা স্যার তাহলে এপিআর এর মান পেয়েছিলাম 55.67% এবং ইআইআর এর মান পাচ্ছি 73.02%। তাহলে স্যার এর মধ্য দিয়ে আমাদের যে ম্যাথটা এটা স্যার সমাপ্ত হলো, ফাইনাল আনসার হলো এটা। তো এবার হচ্ছে আমাদের পার্ট বি এর প্রবলেম 3 সলভ করার সময়, এবং আমরা দেখতে পাচ্ছি প্রবলেম 3টা আসলে এসেছিল 2002 সালে। তো এত পুরনো ম্যাথ দিয়ে আসলে স্টার্ট করার পিছনে রিজনটা হচ্ছে এই পুরনো ম্যাথগুলোতে হচ্ছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বেসিকটা পাবেন এবং এমইউর প্রশ্ন যেহেতু প্যাটার্নটা একটু চেঞ্জ করার চেষ্টা করতেছে, ওনারা কিন্তু এই পুরাতন প্রশ্নের আদলেই কিন্তু নতুন করে প্রশ্ন আসলে রেডি করার চেষ্টা করছেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তার আগে আমি একটু আপনাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। ফ্ল্যাশব্যাকটা হচ্ছে আমি আমাদের করণীয় নামে একটা টপিক কিন্তু আপনাদেরকে লাস্ট ক্লাসে পড়াইছিলাম, আমাদের করণীয় নামে। ওই টপিকটাতে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলছিলাম যে আমাদের প্রশ্নে যদি অ্যাপিয়ার নির্ণয় করতে বলে তাহলে আমরা
ডেফিনেটলি অ্যাপিয়ার নির্ণয় করব। এরপর আমাদের প্রশ্নে যদি ইআইআর নির্ণয় করতে বলে, ডেফিনেটলি আমরা ইআইআর নির্ণয় করব। ইট মিনস যদি আমাদেরকে স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে বলে দেয় যে অ্যাপিয়ার বের করো কিংবা ইআইআর বের করো, তখন আমাদের দুটোটা বের করার দরকার আসলে নাই। কিন্তু যদি আমাদেরকে কস্ট অফ ট্রেড ক্রেডিট বলে, সেক্ষেত্রে আমরা অ্যাপিয়ার এবং ইআইআর উভয়ই করি। তো এত কথা বলার পিছনে কারণ হচ্ছে এই 2002 সালের এই অঙ্কটা দেখেন, এখানে বলা হচ্ছে ক্যালকুলেট, নির্ণয় করো দা অ্যানুয়াল কস্ট। এটাকে একটু মনোযোগ সহকারে মনে রাখবেন। ক্যালকুলেট, নির্ণয় করো দা অ্যানুয়াল কস্ট অর্থাৎ বার্ষিক ব্যয় অফ ফরগোয়িং এ ক্যাশ ডিসকাউন্ট, মানে একটা নগদ বাট্টার হার, মানে একটা নগদ বাট্টা আসলে ছেড়ে দেওয়া হচ্ছে, সেটার অ্যানুয়াল কস্ট বার্ষিক ব্যয় আমাদেরকে বের করতে বলা হয়েছে। অফ, এখানে কিছু মান দেওয়া আছে। 2% অফার ফর পেমেন্ট, অর্থাৎ আমরা যদি সময়, কত সময়, উইথিন 20 ডেজ, আমরা যদি 20 দিনের ভেতরে ওনাকে টাকাটা পরিশোধ করি, উনি আমাদেরকে 2% কি দিবেন, বাট্টা দিবেন। অথবা ডেটর্স, যিনি আপনার ব্যবসায়ী আছেন, নরমালি পে আফটার 40 ডেজ, 40 দিনের মধ্যে টাকাটা অবশ্যই ওনাকে কি করতে হবে, পরিশোধ করতে হবে। এতদিন যাবত এতগুলো ম্যাথে কিন্তু আমাদেরকে 2 বাই এত, নিট এত, এগুলো দেওয়া থাকতো। ওখান থেকে আমরা খুব ইজিলি সিডিআর, ডিপি এবং সিপির মান বের করে ফেলতে পারতাম। এখন কি স্যার খুব বেশি কঠিন হবে? না স্যার। এটাও দেখেন, আমাদের সর্বপ্রথম আগে দেখতে হবে আমাদেরকে কি বের করতে বলছে। দেখেন, আমাদেরকে দা অ্যানুয়াল কস্ট, আমি কিন্তু আপনাদেরকে অ্যানুয়াল কথাটা শুধুমাত্র একটা জায়গাতে উল্লেখ করছিলাম, সেটা হচ্ছে কি অ্যাপিয়ার। অ্যাপিয়ার মানে কি? অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। তার মানে হচ্ছে স্যার আমাদেরকে ওনারা শুধুমাত্র কি করতে বলছেন, অ্যানুয়াল কস্ট। অ্যানুয়াল কস্ট মানে হচ্ছে কি অ্যাপিয়ার। মেইন কথা অ্যানুয়াল কথা দ্বারাই হচ্ছে কি বুঝাচ্ছে, অ্যাপিয়ার বুঝাচ্ছে। তো স্যার আমরা যে এখন অ্যাপিয়ার করতে যাব, অ্যাপিয়ারের ফর্মুলাটা তো সবার জানা, সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর ইনটু 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি ইনটু 100। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই যে ম্যাথ করার জন্য সিডিআর এর মান দরকার, ডিপির মান দরকার, সিপির মান দরকার, এগুলো আসলে আমরা কোথায় পাবো? দেখেন, আমি প্রথমে বিস্তারিত বুঝাচ্ছি, এরপর শর্টকাট টেকনিকেই ফলো করব। আচ্ছা, তো আমাদেরকে বলা হচ্ছে যে এ ক্যাশ ডিসকাউন্ট অফ 2%, অর্থাৎ ক্যাশ ডিসকাউন্ট রেট বা সিডিআর হচ্ছে কয় পার্সেন্ট? 2% পেয়ে গেলাম। অফার ফর পেমেন্ট উইথিন 20 ডেজ, অর্থাৎ এই 2%টা আমরা পাবো কতদিন পর্যন্ত? যদি আমরা 20 দিনের মধ্যে কি করি স্যার, ওনাকে টাকাটা পরিশোধ করি, তাহলে 2% বাট্টা পাবো। তার মানে আমাদের ডিপি বা ডিসকাউন্ট পিরিয়ড হলো 20। আর যদি আমরা 20 দিনের মধ্যে টাকা দিয়ে বাট্টার সুযোগটা গ্রহণ না করি, তাহলে সেক্ষেত্রে 40 দিনের মধ্যে অবশ্যই টাকাটা আমাদের পরিশোধ করতে হবে। ইট মিনস আমাদের ঋণের সময়সীমা বা ক্রেডিট পিরিয়ড বা সিপি হলো 40। আচ্ছা স্যার, এত কিছু মনে রাখতে পারবো না, সহজ করে বলেন। সবার ছোট কে? 2। আমরা জানি সবার ছোট এটাই হচ্ছে সিডিআর এর মান। তারপর একটু বড় কে? 20, এটা হলো ডিপির মান। তারপরে সবার বড় কে? 40, এটা হলো স্যার সিপির মান। সিম্পল এজ দ্যাট। এবার একটু আমরা মানগুলা বসিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। আচ্ছা দেখেন, সিডিআর এর মান আমরা পেয়েছিলাম 2, দিলাম 2, নিচে আছে 100 মাইনাস সিডিআর, দ্যাট মিন্স 100 মাইনাস 2। এরপরে আসতেছে 360, দিলাম। সিপির মান কত স্যার? 40, দিলাম, মাইনাস। এরপর আসছে ডিপি,
ডিপির মান কত 20, তাও দিলাম। আচ্ছা, এবার 2টা তো 2 এর মতো বসে যাবে, 100 থেকে 2 মাইনাস করলে 98, তারপরে হচ্ছে ইনটু উপরে 360 কে রেখে দিব, 40 থেকে 20 মাইনাস করলে হয় 20 এবং ইনটু 100। আচ্ছা, এবার স্যার আমাদের কাজ হচ্ছে 2 কে 98 দ্বারা ভাগ করা। তাহলে স্যার 2 ডিভাইডেড বাই 98, আমাদের যে মানটা আসতেছে এখানে সেটা হলো 0.020408163। পুরো মানটা কিন্তু আমরা স্যার এখানে নিয়ে নিই, তারপরে ইনটু দিব, এরপর এই ভাগের কাজটা আমরা করব 360 ডিভাইডেড বাই 20। তাহলে স্যার এটার মান আসতেছে হচ্ছে 18 ইনটু 100 বসে যাবে। এবার কিন্তু স্যার এবার কি করতে হবে, এই মানটা পুরোটা তুলতে হবে, 0.020408163 ইনটু আমাদের 18, তারপরে হচ্ছে স্যার আমাদের ইনটু 100। তো স্যার আমাদের আনসারটা আসছে 36.73%। এখন স্যার এখানে খেয়াল করবেন, অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলে থাকি, লাস্টের আনসারটাকে আমরা নীল কালি দিয়ে পরীক্ষার হলো এভাবে বক্স করে দিব, যাতে স্যারের বুঝতে সুবিধা হয় যে কোনটা আসলে আনসার। তো পুরো ম্যাথটা যদি স্যার আমরা একটু ওভারভিউ করার চেষ্টা করি, একটাই জিনিস আপনাকে একটু বুঝে নিতে হবে যে প্রশ্নের কোথাও কস্ট অফ ট্রেড ক্রেডিট বলা নাই, যার কারণে আমরা অ্যাপিয়ার এবং ইআইআর উভয় করব না। আমরা কেন এবার শুধুমাত্র অ্যাপিয়ার করলাম, কারণ আমাদের প্রশ্নে স্পষ্ট করে কিন্তু উল্লেখ করে দিচ্ছে যে অ্যানুয়াল কস্ট করো, আর যখন এরকম আমাদের অ্যানুয়াল মানে অ্যাপিয়ার উল্লেখ করে দিবে, তখন কিন্তু আমরা অ্যাপিয়ার ছাড়া অন্য কোনো কিছুর মান আসলে বের করতে পারবো না। এটাই ছিল আমাদের এই ম্যাথটা, যেটা 2002 সালে এসেছিল। তো ধারাবাহিকভাবে আমরা যে ম্যাথগুলো সলিউশন করতেছিলাম, এরই ধারাবাহিকতায় আমরা চলে আসছি হচ্ছে পার্ট বি এর প্রবলেম 4 এ। এখন স্যার এখানে যে বিষয়টা আসলে সেটা হচ্ছে, এই ম্যাথটা এসেছিল 2016 সালে। একটু কিছুটা ব্যতিক্রমধর্মী ম্যাথ যাকে আমরা বলি। আচ্ছা, তো একটু শুরু করা যাক। এ ট্রেডার, একজন ব্যবসায়ী, বাইস ক্রয় করেন গুডস পণ্য, আর উনি কয় টাকার পণ্য ক্রয় করেন, অ্যামাউন্টিং টাকা 50,000। উনি 50,000 টাকার পণ্য ক্রয় করেন। কিসে ক্রয় করছেন, নগদে না ধারে, অন ক্রেডিট, উনি ধারে ক্রয় করছেন। তো এর পরে দ্য টার্মস অফ ক্রেডিট আর, যেহেতু ব্যবসায়ীটা 50,000 টাকার পণ্য ধারে ক্রয় করছেন, সেই হিসেবে ওনাকে একটা কি দেওয়া আছে, শর্ত জুড়ে দেওয়া আছে। শর্তটা কি, শর্তটা হচ্ছে আপনি যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করেন, তাহলে আপনাকে 3% ডিসকাউন্ট দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি যেদিন পণ্যটা ক্রয় করছেন তার থেকে 10 দিনের মধ্যে যদি ওনার 50,000 টাকাটা আপনি ওনাকে পরিশোধ করে দিতে যান, যদি আপনি 10 দিনের মধ্যে যান, তাহলে উনি আপনাকে এই 50,000 টাকার উপর কয় পার্সেন্ট ডিসকাউন্ট দিবে, 3% ডিসকাউন্ট দিবে। আর যদি আপনি 10 দিনের মধ্যে নাও যান, তাহলে নেট 30 মানে আপনাকে 30 দিনের মধ্যে অবশ্যই টাকাটা পরিশোধ করে দিতে হবে। এখন এখানে আমাদের 3টা রিকোয়ারমেন্ট দেওয়া আছে। অন্যান্য অঙ্কে কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকতো, তবে আমাদের আজকের ম্যাথে অর্থাৎ প্রবলেম 4 এ কিন্তু 3টা রিকোয়ারমেন্ট আসলে দেওয়া আছে। সর্বপ্রথম কি দেওয়া আছে দেখেন, এতে বলতেছে আমাদেরকে দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করার জন্য।
আমরা জানি যে আমাদেরকে অ্যাপিয়ার বের করতে বললে আমরা অ্যাপিয়ার করি, ইআইআর বের করতে বললে আমরা ইআইআর করি। কিন্তু যদি আমাদেরকে কস্ট অফ ট্রেড ক্রেডিট বলে তাহলে কিন্তু আমরা অ্যাপিয়ার এবং ইআইআর উভয়ই হচ্ছে করে থাকি। এর পরবর্তীতে বি নাম্বারে আমাকে বলা হচ্ছে যে দ্য অ্যামাউন্ট পেয়েবল অন দ্য 10th ডে, মানে আপনি যদি 10তম দিনে মানে 10ম দিনে টাকাটা পরিশোধ করতে যান তাহলে আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে। তার পরবর্তীকে খেয়াল করেন, সিতে বলা হচ্ছে দ্য অ্যামাউন্ট পেয়েবল অন দ্য 30th ডে। আপনি যদি আবার 30তম দিনে যান তাহলে আপনাকে কয় টাকা পরিশোধ করতে হবে। এখন আমরা ওয়ান বাই ওয়ান যাই। তো সর্বপ্রথম আমরা রিকোয়ারমেন্ট এ আনসার করব। দেখেন, আচ্ছা, তো সর্বপ্রথম আমরা কিন্তু জানি আমাদেরকে এতে বলা হয়েছে যে কস্ট অফ ট্রেড ক্রেডিট করার জন্য। আর আমরা কিন্তু সবাই জানি যে কস্ট অফ ট্রেড ক্রেডিট করতে বলা মানে হচ্ছে অ্যাপিয়ার এবং ইআইআর উভয়ই করতে বলা। তাহলে স্যার আমরা জানি যে শুরুতে আমরা যদি অ্যাপিয়ার করতে যাই, অ্যাপিয়ার ইজ ইকুয়াল টু সিডিআর divided by 100 minus CDR into 360 divided by CP minus DP into 100। আচ্ছা, এখন স্যার যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের কাকে লাগবে? নিশ্চয়ই সিডিআর লাগবে, ডিপি লাগবে এবং সিপি লাগবে। আর আমরা খুব ভালো করেই জানি সবার ছোট যে মান 3 সেটাই হচ্ছে আমাদের সিডিআর। তারপরে যে আছে মিডিয়াম 10 সেই হচ্ছে আমাদের ডিপি, এবং তারপরে যে 30টা আছে সবার বড় সে হচ্ছে আমাদের সিপি। আচ্ছা, তো মানগুলো যখন পেয়ে গেলাম এবার মানগুলো বসানোর পালা। দেখেন, সিডিআর এর মান যেহেতু আমরা 3 পেলাম তাহলে সিডিআর এর জায়গায় 3 দিব আর 100 মাইনাস সিডিআর, তার মানে 100 মাইনাস 3। এরপরে উপরে আছে 360, নিচে আছে সিপি মাইনাস ডিপি। আচ্ছা, তো এখন সিপির মানটা হচ্ছে কিন্তু স্যার 30, তাহলে আমরা সিপির মান দিলাম 30 মাইনাস দিলাম এবং ডিপির মান দিলাম হচ্ছে 10। তো এখন স্যার দেখা যাচ্ছে 3 বসে যাবে, 100 থেকে 3 মাইনাস করলে 97 ইনটু এখানে স্যার 360 বসে যাবে। এরপর 30 থেকে 10 যদি মাইনাস করা হয় তাহলে হচ্ছে 20 হবে, তারপর হচ্ছে ইনটু 100। এখন স্যার এবার আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে 3 কে 97 দ্বারা ভাগ করতে হবে। তো স্যার 3 কে যদি 97 দ্বারা ভাগ করা হয় এই আনসারটা কিন্তু বিগত কয়েকটা মেতে অনেকবার আসছে, আশা করি আপনাদের প্রায় মুখস্থের মতো হয়ে যাওয়ার কথা। 0.030927835 ইনটু এই মানটাও কিন্তু অনেকবার আসছে, আমার তো ইতিমধ্যে মুখস্থ হয়ে গেছে। 360 ডিভাইডেড বাই 20 মানে হচ্ছে 18, এরপর ইনটু হচ্ছে কি স্যার 100। এখন স্যার এবার গুণের কাজটা আমরা করব। এই যে মানটা আসলো 0.030927835 এটার সাথে আমরা 18 কে এবং 100 কে গুণ করব, তাহলে স্যার আমাদের আনসার আসতেছে 55.67%। তাহলে স্যার আমরা এখানে বলতে পারি যে আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিটে অ্যাপিয়ার যে বের করতে বলা হয়েছে অ্যাপিয়ার এর মানটা কিন্তু স্যার আমরা ইতোমধ্যে পেয়ে গেছি এবং অ্যাপিয়ার এর মানটা হলো 55.67%। এবার স্যার এবার হচ্ছে আমাদের
আরেকটা জিনিস নির্ণয় করার পালা, সেটা হলো ইআইআর। স্যার এবার আমরা ইআইআর এর যে ফর্মুলা সেটা দিয়ে আমরা ইআইআর এর মানটা বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে ইআইআর এর যে ফর্মুলা, আমরা কিন্তু এখনো রিকোয়ার্ড এ তে আছি। তো ইআইআর এর ফর্মুলাটা হলো ইআইআর ইজ ইকুয়াল টু ব্রেকেট শুরু 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 100। এখন স্যার এখানে কিন্তু আমাদের প্রায় এটাও মুখস্থ হয়ে যাওয়ার কথা যে যখনই আমাদেরকে ইআইআর বের করতে বলে তখন কিন্তু আই এবং এন এর মান বের করাটা আসলে অবধারিত হয়ে যায়। তাহলে আই এর ফর্মুলাটা হচ্ছে আমাদের সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর। এটার মানে হচ্ছে স্যার সিডিআর কিন্তু আমরা পেয়েছিলাম কত 3, তার মানে উপরে 3 দিব, নিচে 100 মাইনাস 3 দিব। তাহলে স্যার উপরে থাকতেছে 3, নিচে 100 থেকে 3 কে মাইনাস করলে 97, আবার সেই 3 কে 97 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। 3 কে যদি 97 দ্বারা ভাগ করি আবার সেই মুখস্থ আনসারটাই চলে আসতেছে 0.030927835। তাহলে আমরা 1 দিয়ে দিব প্লাস আই এর মানটা যেহেতু পেয়ে গেলাম, আই এর মানটা এবার একটু আমরা বসিয়ে দিই 0.030092785। আচ্ছা, ব্রেকেট শেষ। এরপরে আমাদের লাগবে কিন্তু n এর মান। আচ্ছা, n এরও কিন্তু একটা ফর্মুলা আমরা জানি 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি। তো 360টা 360 এর মতো থেকে যাবে, আর সিপি হচ্ছে সবার বড়টা, এই যে 30, আর বাকি একটাই বেঁচে থাকে সেটা হচ্ছে 10, ওই হচ্ছে আমাদের ডিপি। এর পরবর্তীতে স্যার যদি দেখা যায় 360 বসে যাবে, 30 থেকে 10 কে মাইনাস করলে হয় 20, আর এবার 360 কে 20 দ্বারা ভাগ করলে হয় 18। তাহলে স্যার n এর যে মানটা আছে পাওয়ার আকারে সেখানে আমরা 18 দিয়ে দিব, মাইনাস 1 দিয়ে দিব, এরপর ইনটু 100 দিয়ে দিব। আচ্ছা, এবার স্যার যে কাজটা, এটা কিন্তু আমি আপনাদেরকে আগে একদম শুরুর দিকের যে ম্যাথটা ছিল এখানে কিন্তু ক্যালকুলেটর অলরেডি দেখাইছি। তো কিভাবে করবেন একটু বলি। ক্যালকুলেটরটা নেবেন, নিয়ে এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে ক্যালকুলেটরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এরপরে 1 প্লাস 0.0309 27835 ব্র্যাকেট যেটা ফার্স্ট ব্র্যাকেট সেটা শেষ করবেন এবং পাওয়ার আকারে যে 18টা আছে টু দি পাওয়ার 18 দিবেন। তাহলে স্যার যে মানটা আসে সেটা হচ্ছে 1.730249,701। এটা থেকে স্যার এই মাইনাস 1 দিবেন, দেওয়ার পরে ইনটু 100। আচ্ছা, তো এবার আমাদের কাজ হচ্ছে এটা থেকে মাইনাস 1 দেওয়া। মাইনাস 1 দিলে 0.730249,7, এই যে একটা মান, এটার সাথে আমাদের কাজ হচ্ছে 100 কে গুণ করা। তাহলে ইনটু 100 দিলে আমাদের আনসার আসে 73.02%। তাহলে স্যার আমরা শুরুতে আমাদের কাঙ্ক্ষিত যে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে বলা হয়েছে, যেটার জন্য আমরা শুরুতে অ্যাপিয়ার করেছিলাম এবং এখন ইআইআর করেছি, যেটার মান এসেছে 73.02%। স্যার এটাই ছিল হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এ।
আচ্ছা, তাহলে এবার হচ্ছে যেহেতু আমরা রিকোয়ারমেন্ট এ অর্থাৎ দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট বা অ্যাপিয়ার প্লাস ইআইআর দুটাই কিন্তু আমাদের করা শেষ। এবার হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট বি এর পালা। আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টা একটু খেয়াল করতে হবে আমাকে, আপনাদেরকে কিন্তু আমি ফার্স্টের বেসিক ক্লাসেই শর্তটা কিন্তু আপনাদেরকে খুব ভালো মতো বুঝাইছিলাম যে আসলে কোনটার দ্বারা কি বুঝাই। তো এখানে বলা হচ্ছে বিতে যে দ্য অ্যামাউন্ট পেয়েবল মানে হচ্ছে কত টাকা দিতে হবে অন দ্য 10th ডে, অর্থাৎ 10 নম্বর দিনে যদি গিয়ে আমি টাকাটা পরিশোধ করতে চাই তাহলে কত টাকা দিতে হবে। আচ্ছা স্যার, আমরা একটু শর্তটার দিকে তাকাই। শর্তটাতে বলা হচ্ছে যে আপনি যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে আসেন আপনাকে 3% কি দেওয়া হবে, বার্তা দেওয়া হবে। এখন স্যার উনি কিন্তু ঠিকই কয় দিনের মধ্যে গেছে, 10তম দিন, অর্থাৎ যেদিন ডিসকাউন্টের অফারটা ডিসকাউন্টের মেয়াদটা শেষ হয়ে যাবে 10 নাম্বার দিনে, ঠিক সেই দিনেই কিন্তু উনি হাজির হয়ে গেছে। তার মানে ডিসকাউন্টটা কি ওনাকে না দিয়ে বের করে দিতে পারবে না। তার মানে হচ্ছে উনি এই ক্ষেত্রে 50,000 টাকার উপর 3% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের লিখতে হবে যে ডিসকাউন্ট ইজ ইকুয়াল টু 50,000 ইনটু 3%। তাহলে ডিসকাউন্ট আসবে হচ্ছে 1500 টাকা, 1500 টাকা উনি কি পাবেন, ডিসকাউন্ট পাবেন। কেন? কারণ উনি 10ম দিনে ঠিক টাকাটা পরিশোধ করতে গেছেন। উনি কিন্তু 10 দিনের পরে গেলে উনি কিন্তু ওই বার্তাটা আর পাবেন না। তাহলে এখন আমাদেরকে যেটা বের করতে হবে কয় টাকা আর পরিশোধ করতে হচ্ছে দেখেন। সুতরাং the amount payable on the 10th day is equal to, অর্থাৎ 10ম দিনে যে টাকাটা পরিশোধ করতে হবে সেটা হচ্ছে ওনার কত টাকা দেওয়ার কথা ছিল, 50,000 10ম দিনে। ওইখান থেকে যেহেতু উনি 10 নম্বর দিনে গেছেন ওনাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে 1,500 টাকা। তার মানে উনি এখন পরিশোধ করবেন 48,500 টাকা। এটাই হচ্ছে 10ম দিনে গেলে ওনাকে পরিশোধ করতে হবে। খুবই সহজ। এর পরবর্তীতে আমরা এখন চলে যাব রিকোয়ারমেন্ট সিতে। তাহলে আশা করি এটা সবার বোঝা গেছে, যার কারণে আমি মুছে দিলাম। আর আপনাদের যদি স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা তো ভিডিওটা পজ করে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এবার আমাদের রিকোয়ারমেন্ট সি এর পালা। আচ্ছা, সিতে বলা হচ্ছে যে দা অ্যামাউন্ট পেয়েবল, আপনি আবার বের করবেন যে কয় টাকা দিতে হবে। স্যার কিছুক্ষণ আগে এটা বের করে আসছি না, আপনি বের করছিলেন 10ম দিনের হিসাব, এবার করবেন 30 নাম্বার দিন, অর্থাৎ সবার লাস্টের দিনে যদি উনি টাকাটা পরিশোধ করতে যান তাহলে সেক্ষেত্রে ওনাকে কত পরিশোধ করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু জানি যে ডিসকাউন্টের মেয়াদ হচ্ছে কয় দিন, মাত্র 10 দিন। ডিসকাউন্ট পিরিয়ড বা ডিপির মেয়াদ মানে উনি 10 নাম্বার দিন পর্যন্ত ডিসকাউন্ট পাবেন, এর পরে কিন্তু উনি আর ডিসকাউন্ট পাবেন না। তাহলে স্যার আমরা কিন্তু একটু লিখতে পারি যে নো ডিসকাউন্ট ইজ অ্যাভেলেবল, নো ডিসকাউন্ট ইজ অ্যাভেলেবল অন দা 30th ডে। অর্থাৎ উনি যদি 30তম দিনে যান উনি কি কোনো ডিসকাউন্ট পাবেন? নিশ্চয়ই না, কারণ ডিসকাউন্টের মেয়াদ কিন্তু ঠিকই কবে শেষ হয়ে গেছে, 10ম দিনে অফার ক্লোজ।
তাহলে 29তম দিনে কিন্তু নো ডিসকাউন্ট, কোনো ডিসকাউন্ট উনি পাবেন না। তাহলে হচ্ছে ওনাকে পুরো টাকাটাই কি করতে হবে, পরিশোধ করতে হবে। দি অ্যামাউন্ট পেয়েবল অন দা 30th ডে ইজ ইকুয়াল টু টাকা 50,000। ওনাকে কিন্তু ঠিকই বরাবর একদম 50,000 টাকায় পরিশোধ করতে হবে, যদি উনি কততম দিনে পরিশোধ করেন, 30তম দিনে পরিশোধ করেন। আশা করি অঙ্কটা আপনাদের সবার বোঝা গেছে। তাহলে স্যার আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ।